নার্সিং নিয়ে কিন্তু বিভিন্ন রকম কথা শোনা যাচ্ছে যে নার্সিং পড়লে নাকি একদমই চাকরি হচ্ছে না, নার্সিং পড়লে নাকি বেকার বসে থাকতে হচ্ছে। পশ্চিমবঙ্গে প্রচুর নার্সিং স্টুডেন্টসের সংখ্যা বেড়ে গেছে, তাই নার্সিংয়ে কোনো রকম জব আর হবে না, সেটা সরকারি চাকরির ক্ষেত্রেই বলো আর প্রাইভেট জবের ক্ষেত্রেই বলো। নার্সিং পড়লে নাকি পুরোপুরি বেকার বসে থাকতে হবে, যারা নার্সিং পড়েছে তারাও বেকার বসে রয়েছে এবং পরবর্তীকালে তাদের আর কোনো জব হবে না। বিভিন্ন রকম কথা কিন্তু নার্সিং নিয়ে শোনা যাচ্ছে। আবার অনেকে এটাও বলছে যে যেহেতু নার্সিংয়ে আর কোনো রকম স্কোপ নেই, তাই এবছর জেনপাস ইউজি এবং এএনএম জিএনএম এর এন্ট্রান্স এক্সামও আর হবে না। এই ধরনের কথাগুলো যে শোনা যাচ্ছে, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে? নার্সিংয়ে কি সত্যি জব হচ্ছে না? সরকারি চাকরি বলো প্রাইভেট জব বলো, নার্সিংয়ে জবের যে অবস্থা সেটা কেমন, সেটার ব্যাপারেই আজকে আলোচনা করব যে আসলে কি ঘটছে। অনেকেই তো অনেক রকম কথা বলছে, কিন্তু বাস্তবে যে জিনিসটা ঘটছে সেটা নিয়ে আলোচনা করা আমার মনে হয় ভীষণ ইম্পর্টেন্ট। আর যারা জয়েন অলরেডি করেছে তারা কি কি ফেস করছে প্রাইভেট জবের ক্ষেত্রে, চাকরির ব্যাপারটা বিশেষ করে সরকারির ক্ষেত্রে, সেটা আমি একটু পরে আলোচনা করছি। আগে আমি বলছি যে প্রাইভেট জব পেতে গিয়ে আমাদের কি কি ফেস করতে হচ্ছে, বা যারা প্রাইভেট জব অলরেডি পেয়ে যাচ্ছে, যারা জব অলরেডি করছে তাদেরকে কি কি ফেস করতে হচ্ছে। কি নিশ্চয়ই তোমরা জানো, আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে নার্সিং পাস করার পর জব পেতে আমাদের কি কি ডিফিকাল্টিস ফেস করতে হচ্ছে। আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও এই ভিডিওটা, তাহলে তোমরা বুঝতে পারবে যে প্রাইভেট জব অথেন্টিক্যালি এখন পাওয়া কতটা এখন মুশকিল। একটা প্রাইভেট জব পাওয়ার জন্য আমাদের কত রকম কষ্ট করতে হচ্ছে। এই যে প্রাইভেট জব পেতে আমাদের যে এত রকম স্ট্রাগল করতে হচ্ছে, এই স্ট্রাগলের পেছনে কিন্তু বিভিন্ন রকম কারণ লুকিয়ে আছে। এখন দেখো, এই প্রাইভেট জব পাওয়াটা কিন্তু সত্যি কথা বলতে তোমার রেজাল্টের উপর ডিপেন্ড করছে না, বা তুমি যখন ট্রেনিং করতে তুমি কত ভালো স্টুডেন্ট ছিলে সেটার উপর ডিপেন্ড করছে না। এখন আমি দেখছি যেটার উপর ডিপেন্ড করছে, এক হচ্ছে লোকালিটি। তোমার লোকালিটিতে যদি হসপিটাল অনেকগুলো থাকে বা সেই হসপিটালে যদি ভ্যাকেন্সি থাকে, তাহলে কিন্তু তোমার জব পেতে সুবিধা হবে স্বাভাবিকভাবে। প্রথমে মানুষ কি করে, নিজের লোকালিটিতেই সিভি দেয়। তো তুমি যদি সিভি দেওয়ার পর দেখো যে হসপিটালগুলোতে ভ্যাকেন্সি আছে, অবশ্যই তারা তোমায় ইন্টারভিউর মাধ্যমে তোমাকে রিক্রুট করবে, তোমাকে জয়েন করিয়ে নেবে। কিন্তু যদি দেখো যে তোমার লোকালিটিতে কোনো রকম ভ্যাকেন্সি নেই, তাহলে তুমি কিভাবে জয়েন করবে, তাই না? এবার সবার পক্ষে সম্ভব হয় না যে বিভিন্ন রকম বাইরের যে সিটিগুলোতে আছে বা বাইরের নিজের লোকালিটির বাইরে গিয়ে কোথাও একটা রুম ভাড়া নিয়ে থেকে সেখানে জব করা সবার পক্ষে সম্ভব নয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানো, জিএনএম কমপ্লিট করার পর অনেকেই এটা ভাবে যে জিএনএম এ আমার যদি রেজাল্ট ভালো হয়, বা আমি যদি খুব ভালো রেজাল্ট করে থাকি, ভালো মার্কস পেয়ে থাকি, পার্সেন্টেজ আমার খুব ভালো থাকে, তাহলে আমি খুব তাড়াতাড়ি জব পেয়ে যাবো, আমার কোনো রকম প্রবলেম হবে না। কিন্তু অ্যাকচুয়ালি রিয়ালিটিতে এটা হয় না। আমি যেটা দেখলাম, আমি যেটা ফেস করলাম, যে যতই তুমি ভালো রেজাল্ট করে থাকো, যতই তোমার পার্সেন্টেজ ভালো হোক না কেন, তোমার জব পাওয়া, এই প্রাইভেটের ক্ষেত্রে তোমার জব পাওয়া কিন্তু রেজাল্টের ওপর ডিপেন্ড করছে না। সরকারির ক্ষেত্রে ব্যাপারটা পুরোটা আলাদা। প্রাইভেট জব পাওয়াটা কিন্তু রেজাল্ট বাদ দিয়ে আরও অনেক রকম জিনিসের ওপর ডিপেন্ড করছে। এমনও কিছু লোকালিটি রয়েছে যেখানে কিন্তু হসপিটাল হয়তো রয়েছে, কিন্তু সেই হসপিটালে উইদাউট রেজিস্ট্রেশন কিন্তু সেখানে কোনো রকম নার্স নেওয়া হয় না, বা হয়তো সেই হসপিটালে কোনো রকম ভ্যাকেন্সি নেই। তো সেই লোকালিটিতে স্বাভাবিকভাবে তোমার থেকে জব পেতে প্রবলেম হবে। যেমন আমি উদাহরণ দিয়ে একটা বলছি, যে ধরো এই কলকাতাতে কিন্তু চাকরি করার অনেকেরই ইচ্ছে থাকে। এবার অনেকে কি করে, যে যেহেতু এখানে যাতায়াতের সুবিধা অনেকটা বেশি, বিভিন্ন রকম ট্রেনের ক্ষেত্রে বলো, মেট্রোর ক্ষেত্রে বলো এবং বাসের ক্ষেত্রে বলো, অনেকে কি করে কলকাতাতে এসে কলকাতাতে রুম ভাড়া নিয়ে হয়তো বিভিন্ন রকম জায়গায় সিভি দেয় এবং বিভিন্ন রকম জায়গায় কিন্তু জয়েন করার চেষ্টা করে। কিন্তু যেহেতু কলকাতাতে বেশিরভাগ যে বড় বড় হসপিটালগুলো রয়েছে, সেখানে কিন্তু উইদাউট রেজিস্ট্রেশন কোনো রকম নার্স কিন্তু রিক্রুট করা হয় না। তো আর এছাড়া যে ছোট হসপিটালগুলো রয়েছে সেখানে কিন্তু হয়তো স্যালারি অনেকটাই কম। এবার তুমি একটা জিনিস ভাবো, একটা লোকালিটিতে যদি বাইরে থেকে স্টুডেন্টরা আসে এবং সেই লোকালিটির স্টুডেন্টরাও থাকে, এবং সবাই মিলে যদি সেই যে ছোট ছোট হসপিটালগুলো যেখানে উইদাউট রেজিস্ট্রেশন নার্সিং স্টুডেন্টস নেওয়া হচ্ছে বা উইথ রেজিস্ট্রেশন নার্সিং স্টুডেন্টস নেওয়া হচ্ছে, সেখানে গিয়ে যদি এতগুলো ক্যান্ডিডেটের সিভি সাবমিট হয়, তাহলে সেখানে কম্পিটিশন নিশ্চয়ই অনেকটা বেশি হবে। এবার 10 জনের মধ্যে হয়তো সেখানে 2 জনকে সিলেক্ট করা হবে, এবং সেখানে গিয়ে কিন্তু সবাই জব পাবে না। যে কটা ভ্যাকেন্সি রয়েছে সেই সংখ্যকই কিন্তু স্টাফ নেওয়া হবে। সেই লোকালিটিতে যারা থাকে তাদের কিন্তু স্বাভাবিকভাবে প্রবলেম ফেস করতে হবে। এবার আমি আসছি একটু দূরের দিকে। ধরো নিজের লোকালিটি থেকে তুমি বাইরের দিকে যাচ্ছ বা দূরের দিকে একটু যাচ্ছ, তো সবার পক্ষে কিন্তু সম্ভব হয় না যে প্রতিদিন এই 3 ঘন্টা 4 ঘন্টা জার্নি করে একটা জায়গায় গিয়ে সেখানে 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা বা 10 বা 12 ঘন্টা বা অনেক জায়গায় 14 ঘন্টা ডিউটি করে আবার সেই 2-3 ঘন্টা জার্নি করে বাড়ি আসা, এইভাবে কিন্তু সম্ভব হয় না। তো ধরো তুমি এইসব স্ট্রাগল পার করে কোনো একটা হসপিটালে তুমি জয়েন করলে, প্রাইভেট হসপিটালে, কিন্তু কি হচ্ছে ব্যাপারটা, অনেকেই এরকম আছে যারা জয়েন করার পর থেকে 2-3 মাস কাজ করার পর কিন্তু জবটা ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। কারণটা কি, এই যে জবের যে ক্রাইসিস চারিদিকে রয়েছে, এই জবের ক্রাইসিসের মধ্যে স্টুডেন্টরা কি করছে, যে হয়তো অল্প টাকার মধ্যে, হয়তো যেখানে স্যালারি অনেক কম দিচ্ছে বা হয়তো ডিউটি আওয়ার্স অনেক বেশি,
তাও সেখানে জয়েন করে যাচ্ছে, বিভিন্ন রকম ইনসিকিউরিটির জন্য জয়েন করে যাচ্ছে যে হয়তো জব পাওয়া যাবে না, যা আমার হাতের সামনে আমি পাচ্ছি আমি জয়েন করে যাই। এই জিনিসটা সবাই ফেস করছে, কিন্তু আমরা সবাই ফেস করছি। আর আমরা হয়তো জয়েন করে যাচ্ছি ওই রকম একটা হসপিটালে, কিন্তু জয়েন করার পর আমাদের কি ফেস করতে হচ্ছে জানো? এই কম স্যালারির মধ্যে আর এই এত ঘন্টা ডিউটি আওয়ার্সের মধ্যে তুমি যে একটা জায়গায় ভাড়া থাকছো, সেখানে তো স্বাভাবিকভাবে তোমার একটা থাকার খরচ এবং খাওয়ার খরচ রয়েছে। তুমি সেই স্যালারিটার মধ্যে যদি সেই খরচটা তুলতেই না পারো, তাহলে তো তোমার নিজেরই লস হচ্ছে না। আর এতক্ষণ ডিউটি করার পর স্বাভাবিকভাবে তুমি সেই ঘরে থাকছো, যারা লোকালিটির বাইরে গিয়ে থাকে একটা জায়গায় রুম ভাড়া নিয়ে, তারা জানে কতটা স্ট্রাগল করতে হয়। এত ঘন্টা ডিউটির পর রুমে এসে বিভিন্ন রকম কাজ থাকে, আর এই স্যালারির মধ্যে তুমি যদি ঘরের খরচ, নিজের খরচ, খাবার খরচ, এই ধরনের খরচগুলো তুলতেই না পারো, তাহলে কি একজন মানুষ পারে সেই জবটাকে কন্টিনিউ করতে? স্বাভাবিকভাবে সে জব ছেড়ে দিচ্ছে। এবং আমাদের অনেকেরই পক্ষে এটাও সম্ভব নয় যে বাড়ি থেকে 3 ঘন্টা একটা জায়গায় গিয়ে এবং সেখানে এত ঘন্টা ডিউটি কমপ্লিট করে আবার সেই 3 ঘন্টা বা 2 ঘন্টা জার্নি করে বাড়িতে আসা, এটাও অনেকের পক্ষে সম্ভব হচ্ছে না। স্বাভাবিকভাবে ভীষণ কষ্ট হচ্ছে। একটা মানুষের শরীরে কতটা কষ্ট করা যায়? এই ধরো 12 ঘন্টা বা 14 ঘন্টা ডিউটি করার পর একটা মানুষ যদি 2 ঘন্টা 3 ঘন্টা জার্নি করে যায় এবং আসে, তার তো স্বাভাবিকভাবে কষ্ট হবে না? কতদিন ভাবে এভাবে চালানো যায়? তো স্বাভাবিকভাবে সম্ভব নয়। এই জিনিসগুলো ফেস করতে এখন হচ্ছে, আমরা সবাই জানি, আমরা ফেস করছি। তোমরাও যদি এরকম কিছু ফেস করে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাও। আমি জানি অনেকেই ফেস করছে। তো আশা করি বুঝতে পেরেছো যে প্রাইভেট জবের ক্ষেত্রে আমাদের কি কি ফেস করতে হচ্ছে। এবার আসি গভর্নমেন্ট জবের কথা। তো দেখো, সরকারির ক্ষেত্রে যদি রিক্রুটমেন্ট না বের হয় তাহলে আমাদের কিন্তু হাতে কিচ্ছু নেই। যখন রিক্রুটমেন্ট বের হবে তখন কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো, এছাড়া কিন্তু আমাদের হাতে কিছু নেই। প্রাইভেটের ক্ষেত্রে না হয় আমরা বিভিন্ন জায়গায় সিভি দিতে পারি, ওটা আমাদের হাতে আছে, কিন্তু গভর্নমেন্টের ক্ষেত্রে কিন্তু ওটা আমাদের একেবারেই হাতে নেই। যখন রিক্রুটমেন্ট বেরোবে তখন আমরা অ্যাপ্লাই করবো, এছাড়া কিন্তু আমাদের কিচ্ছু করার নেই এখন। যতদিন না রিক্রুটমেন্ট বেরোচ্ছে ততদিন আমাদের এইভাবেই স্ট্রাগল করতে হবে। অনেকেই এরকম আছে যারা বলছে যে তোমরা কেন সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য প্রিপারেশন নিচ্ছ না, সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম কেন দিচ্ছ না? তো আমি বলে রাখি, দেখো, বিএসসি নার্সিং বা পোস্ট বেসিক নার্সিংয়ের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা নেই যে এক্সপিরিয়েন্স গেন করতে হবে। আর যারা জিএনএম ক্যান্ডিডেট তাদের একটা প্রবলেম কি হচ্ছে বলো তো? যেহেতু আমরা জিএনএম কমপ্লিট করেছি, এটা একটা ডিপ্লোমা কোর্স, এই কোর্সটা করার পরে কিন্তু 2 বছরের অ্যাটলিস্ট এক্সপিরিয়েন্স দরকার হয়। প্রাইভেট জবই যদি আমরা না পাই কোনো রকম, বা কোনো রকম জবের এক্সপিরিয়েন্সই যদি আমাদের না থাকে, তাহলে আমরা কিভাবে এই ধরনের যে এক্সামগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের, সেটা কিভাবে দেবো? হ্যাঁ, অবশ্যই যদি কোনো এরকম রিক্রুটমেন্ট বেরোয় যেগুলোতে এক্সপিরিয়েন্স দরকার হচ্ছে না, সেই এক্সামের জন্য অবশ্যই আমরা অ্যাপ্লাই করবো। এবং আমরা বাড়িতে সবাই বলতে গেলে প্রিপারেশন নিচ্ছে, অনেকে সিএইচের জন্য প্রিপারেশন নিচ্ছে, অনেকে সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। প্রিপারেশন কিন্তু আমরা কেউই বন্ধ করে নেই। এই প্রবলেম কি কোনোদিনই সলভ হবে না, বা এই প্রবলেম সলভ হতে কতক্ষণ টাইম লাগবে? তো দেখো, যদি গভর্নমেন্ট থেকে রিক্রুটমেন্ট প্রসেসটা স্টার্ট হয়ে যায়, তাহলে কিন্তু একটা হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সি যদি বেরোয়, তাহলে কিন্তু অনেকেই কিন্তু গভর্নমেন্ট জব পেয়ে যাবে। এই গভর্নমেন্ট জব পেয়ে যাওয়ার পর বুঝতেই পারছো, যদি অনেকগুলো স্টুডেন্ট গভর্নমেন্ট জব পেয়ে যায়, তাহলে প্রাইভেটে যেই জায়গাগুলো অকুপাইড হয়েছিল সেই জায়গাগুলো কিন্তু ভ্যাকেন্ট হয়ে যাবে স্বাভাবিকভাবেই। তাহলে প্রাইভেট জবের ক্ষেত্রে এত সমস্যা যেটা আমরা এখন ফেস করছি সেটা কিন্তু হবে না। অনেকেই যদি গভর্নমেন্ট জব পেয়ে যায়, তাহলে প্রাইভেটে যে ভ্যাকেন্সিগুলো বেরোবে সেখানে কিন্তু পরবর্তীকালে স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে। আর পরবর্তীকালে যদি প্রত্যেক বছর এই রিক্রুটমেন্টটা হয়, তাহলে তো কোনো প্রবলেমই নেই। প্রত্যেক বছর যদি একটা করে অ্যাটলিস্ট রিক্রুটমেন্ট হয়, তাহলে কিন্তু এই ধরনের প্রবলেম ফেস করতে হবে না স্টুডেন্টদের। যারা অলরেডি পাশ করে বেরোবে তারা কিন্তু বিভিন্ন রকম প্রাইভেটের যে জবগুলো সেগুলোতে জয়েন করতে পারবে, এবং রিক্রুটমেন্ট বেরোনোর পর কিন্তু নর্মালি এরকম চেন ওয়াইজ কিন্তু স্টুডেন্ট জব পেতে থাকবে। সত্যি কথা বলতে এই রিসেন্ট কিছু ইয়ার ধরে যারা নার্সিং কমপ্লিট করেছে তারা কিন্তু সত্যিই ভীষণ স্ট্রাগল করছে। কিছুজন আছে যারা জব পাওয়ার জন্য স্ট্রাগল করছে, কিছুজন আছে যারা জবে জয়েন করার পর স্ট্রাগল করছে। সবার মনেই একটা আশা রয়েছে যে রিক্রুটমেন্ট যদি আসে তাহলে প্রবলেম সলভড হয়ে যাবে, পরিস্থিতি একটু হলেও পাল্টাবে। সবাই কিন্তু এই আশা নিয়েই বিভিন্ন রকম স্ট্রাগল করে যাচ্ছে দিনের পর দিন। আশা করি 2026-এ যেহেতু ইলেকশন আছে, তাই রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি আসবে এবং একটা হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সি বেরোবে, এবং পরিস্থিতি এরকম সবসময়ের জন্য থাকবে না, পরিস্থিতি কিন্তু পাল্টাবে। তো দেখা যাক কি হয়। পরবর্তীকালে আমরা যা যা ফেস করব বা পরবর্তীকালে কি ঘটছে সেটা কিন্তু অবশ্যই আমি আমার চ্যানেলে শেয়ার করব। ভালো হোক মন্দ হোক সব কিছুই কিন্তু আমি আমার চ্যানেলে অ্যাজ আ ওপিনিয়ন শেয়ার করি। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে, এবং অবশ্যই তোমরা জানাবে যে তোমরাও এরকম কিছু ফেস করছো নাকি। তো আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।